হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিন্সের গল্প, যিনি ব্ল্যাক হোল রেডিয়েশন, টাইম এসব কিছুর ওপরে অনেক মহান মহান থিওরি লিখেছিলেন। আর ওনার এই সমস্ত থিওরি আর আবিষ্কারের জন্যই আধুনিক বিজ্ঞান অনেকটা এগিয়ে আসতে পেরেছে। কিন্তু এই মহান বিজ্ঞানীর জীবনটা বাকি 5জন সাধারণ মানুষের থেকে একদমই আলাদা ছিল। মাত্র 21 বছর বয়সেই একটা রোগের কারণে ওনার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। আর তারপর থেকে ওনার বাকি জীবনটা ওনার পুরো শরীর পুরোপুরি অকেজো হয়েই পড়ে থাকে। কিন্তু এই পঙ্গু অবস্থাতেই উনি পৃথিবীর ইতিহাসে বেশ কিছু মহান মহান আবিষ্কার করেছিলেন। আর আজ আমরা দেখব এই মহান বিজ্ঞানীর জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি সিনেমা দ্য থিওরি অফ এভরিথিং। 2014 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.7। তো গল্পটা শুরু হয় 1963 সালে ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে, যেখানে আমরা স্টিফেন হকিংস নামের এই ছেলেটা আর তার বন্ধুদেরকে দেখতে পাই। এখন ওরা সবাই মিলে ওদের ইউনিভার্সিটির একটা পার্টিতে যাচ্ছিল। এই পার্টিতে ওই ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্ট থেকে সব স্টুডেন্টরাই এসেছিল। আর সেখানেই সবার মধ্যে আমরা জেন নামের এই মেয়েটাকে দেখতে পাই, যে বাকি সবার থেকে একটু আলাদা হয়ে চুপচাপ একা একা দাঁড়িয়েছিল। জেনকে এইভাবে দেখে স্টিফেন ওর পাশে এসে ওর সাথে কথা বলতে শুরু করে। আর বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলার পর ওরা দুজন একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। যেমন জেন একজন সাহিত্যের স্টুডেন্ট ছিল, যে ফ্রেঞ্চ আর স্প্যানিশ ভাষা নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে স্টিফেন ছিল ফিজিক্স মানে পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, আর ওর বিষয় ছিল কসমোলজি মানে সৃষ্টিতত্ত্ব আর মহাকাশ বিজ্ঞান। এসব কিছুর সাথে সাথে জেন ছিল খুবই ধার্মিক। ও প্রতি সপ্তাহে গির্জায় যেত আর সৃষ্টিকর্তার ওপরে খুবই বিশ্বাস করত। অন্যদিকে স্টিফেন ছিল এর একদমই উল্টো। ও সৃষ্টিকর্তার ওপরে কোনো রকম বিশ্বাস করত না। ওর কাছে বিজ্ঞানই ছিল সবকিছু, আর ওর মাথার মধ্যে বেশিরভাগ সময়ে বিজ্ঞানেরই চিন্তাভাবনা চলত। একটা সময় জেন প্রশ্ন করে, আচ্ছা তুমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো না, তাহলে কোন জিনিসে বিশ্বাস করো? স্টিফেন বলে, এমন একটা ইকুয়েশনে যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসকে বুঝতে সাহায্য করবে। জেন প্রশ্ন করে, সেটা কোন ইকুয়েশন? স্টিফেন বলে, সেরকম কিছু এখনো আবিষ্কার হয়নি, সেটার খোঁজ চলছে। এইভাবে বেশ কিছুক্ষণ গল্প করার পর ওদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর আস্তে আস্তে আগামী কিছুদিনের মধ্যেই এদের এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। এখন পড়াশোনার বাইরে এরা দুজন মাঝে মাঝেই একে অপরের সঙ্গে দেখা করে সময় কাটাতো। এমনকি কিছুদিন পরেই স্টিফেন জেনকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবা মার সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখাতেই স্টিফেনের বাবা মারও জেনকে খুবই পছন্দ হয়। এখন ওদের দুজনের একসাথে জীবনটা বেশ ভালোই কাটছিল। এদিকে জেনের সাথে সময় কাটানোর পাশাপাশি স্টিফেন খুবই ভালো আর মেধাবী একজন স্টুডেন্ট ছিল। একদিন ওদের প্রফেসর ওদেরকে ম্যাথামেটিক্সের 10টা কঠিন কোয়েশ্চেন দেয়, আর সেগুলোকে সলভ করার জন্য ওদেরকে 7 দিন সময় দেওয়া হয়। কিন্তু এই 7 দিন ধরে স্টিফেন ওই ম্যাথের প্রবলেমগুলোকে সলভ না করে নিজের বন্ধুদের সাথে খেলা করে, পাবে গিয়ে আর জেনের সাথে গল্প করেই সময় কাটিয়ে দেয়। আর 7 নম্বর দিন ক্লাসে যাওয়ার আগে মাত্র কিছু ঘন্টার মধ্যেই ও 10টার মধ্যে থেকে 9টা ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করে ফেলে। কিন্তু সেখানে ওর বাকি সঙ্গীরা 7 দিন ধরে চেষ্টা করেও মাত্র 5টার বেশি প্রবলেম সলভ করতে পারেনি। এটা দেখে স্টিফেনের প্রফেসর খুবই খুশি হয়। উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন বাকি আর 5 জনের তুলনায় স্টিফেন খুবই বুদ্ধিমান আর মেধাবী একজন স্টুডেন্ট। কিন্তু এখন সমস্যা হলো, নিজের পরবর্তী পড়াশোনার জন্য স্টিফেনকে কোনো একটা সাবজেক্ট বেছে নিয়ে সেটার উপরে কোনো একটা থিসিস পেপার পাবলিশ করতে হবে। আর এরপর স্টিফেন কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটাকে ও কোনোভাবেই ঠিক করতে পারছিল না। যেটা দেখে ওর প্রফেসর ওকে বলে, আগামী সপ্তাহে আমি আমার বেশ কিছু স্টুডেন্টকে নিয়ে লন্ডনে একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ানের লেকচার শোনার জন্য যাব। এখন তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। আমার মনে হয় ওই লেকচারটা শুনলে তোমার পরবর্তী সাবজেক্টটা ডিসাইড করতে তোমার অনেকটা সুবিধা হবে। এখন এই কথা মতন স্টিফেন ওর প্রফেসরের সঙ্গে সেই ম্যাথামেটিশিয়ানের লেকচার শোনার জন্য চলে যায়। এই পুরো লেকচারটাই ব্ল্যাক হোলের ওপরে ছিল। ওই ম্যাথামেটিশিয়ান সবাইকে বোঝাচ্ছিলেন কিভাবে একটা বিশাল বড় তারা ধ্বংস হয়ে গিয়ে সেখান থেকে একটা ব্ল্যাক হোল তৈরি হয়। আর একটা সময় সেই ব্ল্যাক হোলটাও শেষ হয়ে যাওয়ার পর সেখানকার মহাকাশ আর সময় পুরোপুরি থেমে যায়। আর এই লেকচারটা শোনার পরেই স্টিফেনের মাথায় ওর নতুন থিসিস পেপারের জন্য একটা আইডিয়া আসে। এখনও অবধি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির তথ্য অনুযায়ী কোনো একটা ব্ল্যাক হোল থেকেই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, আর তারপর থেকেই আমাদের পৃথিবী আর সৌরজগৎ আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন স্টিফেনের মনে হতে লাগে, আমরা যদি সময়ে পিছিয়ে যেতে শুরু করি তাহলে একটা সময় আমরা সেই মুহূর্তে পৌঁছে যাব যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। আর স্টিফেনের ধারণা, আমাদের এই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে তারপরে থেকে সময়ের জন্ম হয়েছে। এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে সময়ের কোনো অস্তিত্বই ছিল না। এখন স্টিফেন সেই ব্ল্যাক হোল আর সময়ের শুরু নিয়েই নিজের থিসিস পেপার লিখতে শুরু করে।
কিন্তু একদিন যখন এই বিষয়গুলো নিয়েই ও ব্ল্যাকবোর্ডে লেখালেখি করছিল, তখন হঠাৎ করেই ওর হাত কাঁপতে শুরু করে। ও কোনোভাবেই হাত দিয়ে চক ধরে আর কোনো কিছু লিখতে পারছিল না। এই ঘটনায় ও একটু ভয় পেয়ে গিয়ে নিজের ক্লাস থেকে বেরিয়ে নিজের হস্টেল রুমের দিকে এগোতে শুরু করে। কিন্তু দেখা যায় এখন ওর হাঁটাহাঁটি করতেও একটু সমস্যা হচ্ছিল। ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আর এইভাবে কিছুদূর যাওয়ার পরেই ও হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে, তখন দেখা যায় ওকে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারেরা ওর শরীরটাকে অনেক রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। কিন্তু এখন জ্ঞান ফেরার পরেও স্টিফেন যেন ওর শরীরে আর আগের মতন জোর পাচ্ছিল না। ও খুবই দুর্বল আর নিস্তেজ হয়ে হসপিটালের বিছানায় শুয়েছিল। এখন নিজের হাত পা নড়াচড়া করতেও ওর খুবই অসুবিধা হচ্ছিল। বেশ কিছু পরীক্ষার পর ডাক্তারেরা জানায় এখন ওর খুবই কঠিন একটা রোগ হয়েছে, যেটার নাম মোটর নিউরন ডিজিজ। এটা খুবই দুর্লভ একটা রোগ, আর এই রোগের কোনো চিকিৎসা নেই। আসলে আমাদের পুরো শরীরটাকেই পরিচালনা করে আমাদের ব্রেন, কিন্তু এই রোগের কারণে মানুষের ব্রেন তার পুরো শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। এই রোগের কারণে মানুষের শরীর আস্তে আস্তে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। মানুষ তাদের হাঁটা চলা, কথা বলা, হাত দিয়ে কোনো কাজ করা, এমনকি খাওয়া দাওয়া করার ক্ষমতাও পুরোপুরি হারিয়ে ফেলে। আর একটা সময় সেই মানুষটা নিজের শরীরের সমস্ত ক্ষমতা হারিয়ে পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এখন দুর্ভাগ্যবশত আগামী কিছুদিনের মধ্যেই স্টিফেনের সাথেও এই একই ঘটনাগুলোই ঘটবে। ডাক্তারেরা জানিয়ে দেয় এই অবস্থায় ও খুব বেশি হলে সর্বোচ্চ 2 বছর বাঁচবে। এই কথা শুনে স্টিফেন প্রচণ্ড হতাশ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ওর পুরো জীবনটাই একদম বদলে গেছিল। ওর চোখের সামনেই যেন ওর সমস্ত ইচ্ছা, সমস্ত স্বপ্নগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এই অবস্থাতেও স্টিফেন কোনোভাবেই হার মানতে চাইছিল না। ও ডাক্তারকে প্রশ্ন করে, আমার শরীর তো পঙ্গু হয়ে যাবে, কিন্তু আমার ব্রেনের কি হবে? ডাক্তার জানায় আপনার ব্রেন একদমই সুস্থ স্বাভাবিক থাকবে। আপনি এখনকার মতনই ভালোভাবে সমস্ত রকম চিন্তাভাবনা করতে পারবেন। কিন্তু সমস্যা হলো, একবার আপনার শরীর পুরোপুরি পঙ্গু হয়ে গেলে আপনি আপনার চিন্তাভাবনাগুলো আর কাউকে কোনোভাবেই বোঝাতে পারবেন না। এই কথা শুনে স্টিফেন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন ও প্রচণ্ড হতাশ হয়ে সবসময় নিজের ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকতে শুরু করে। এই ঘটনার পর থেকে ও নিজের বন্ধুবান্ধব, জেন, সবার সঙ্গে দেখা করা পুরোপুরি বন্ধ করে দেয়। যদিও জেন আর ওর বন্ধুরা কোনোভাবেই ওকে একা ছাড়তে চাইছিল না। ওরা সবসময় স্টিফেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। এমনকি জেন তো অনেকবারই স্টিফেনকে কল করে ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্টিফেন প্রত্যেকবারই ওর কলগুলোকে এড়িয়ে চলত। যে কারণে এখন জেন বাধ্য হয়ে স্টিফেনের বাকি বন্ধুদের কাছে ওর ব্যাপারে খোঁজ করতে শুরু করে। আর সেখানেই ওর হস্টেলের একটা বন্ধুর কাছ থেকে ও স্টিফেনের ওই কঠিন রোগের ব্যাপারে জানতে পারে। এই খবরটা শোনার পর জেন সরাসরি স্টিফেনের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। যদিও প্রথমের দিকে স্টিফেন ওকে নিজের ব্যাপারে কিছুই জানাতে চাইছিল না। ও খুব ভালোভাবেই হাসি মুখে জেনকে ওখান থেকে চলে যেতে বলে। জেন বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, তবে তার আগে তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। আসলে ওরা দুজন মাঝে মাঝেই নিজেদের মধ্যে দেখা করে একটা বিশেষ ধরনের গেম খেলতো। এই কথা শুনে এখন স্টিফেন কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে কাঁপা শরীর নিয়ে বাইরে গিয়ে জেনের সাথে ওই গেমটা খেলতে শুরু করে দেয়। এখানে দূর থেকে স্টিফেনকে এই অবস্থায় দেখে জেন প্রচণ্ড মন খারাপ করে কান্নাকাটি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও নিজের মনকে শক্ত করে নিয়ে স্টিফেনকে বলে, আমি জানি তোমার সাথে কি হয়েছে, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে ভালোবাসি। তুমি ভাবলে কি করে তোমার এই খারাপ সময়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব? স্টিফেন বলে, আমার কাছে আর 2 বছর সময় আছে, তারপরেই আমি মারা যাব। তাই এই অবস্থায় আমি কোনোভাবেই তোমাকে আমার সাথে জড়াতে চাই না। জেন বলে, ঠিক আছে, আমাদের কাছে যতটুকু সময় আছে সেই সময়টা আমি তোমার সাথেই কাটাতে চাই। স্টিফেন বলে, তুমি হয়তো বুঝতে পারছো না, আমার পুরো শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু জেন ওর কোনো কথা না শুনেই ওকে জড়িয়ে ধরে। এই ঘটনার কিছুদিন পরেই স্টিফেনের বাবা জেনকে নিজের কাছে ডেকে আনেন। উনি বলেন, এখন তুমি স্টিফেনকে বিয়ে করে এইভাবে নিজের জীবনটা নষ্ট করছো কেন? ও তো এমনিতেই আর 2 বছরের মধ্যে মারা যাবে। কিন্তু জেন এনাকেও সরাসরি জানিয়ে দেয়, আমি ওকে ভালোবাসি, তাই ওর খারাপ অবস্থায় আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এই ঘটনার কিছুদিন পরেই জেন আর স্টিফেনের বিয়ে হয়। এই বিয়েতে ওরা দুজন আর ওদের পরিবারের প্রত্যেকেই খুবই খুশি ছিল। আর বিয়ের 1 বছর পরেই ওদের ঘরে একটা বাচ্চা জন্ম নেয়। এখন ওদের সংসারটা খুবই হাসি খুশি আর ভালোভাবে কাটছিল। কিন্তু সময়ের সাথে সাথে স্টিফেন এখন আগের থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে শুরু করে। কিন্তু এসব কিছুর সাথে সাথে ও নিজের থিসিস পেপারের ওপরেও গবেষণা চালিয়ে যাচ্ছিল। আর আগামী কিছু মাসের মধ্যেই ও নিজের সেই গবেষণাটাকে কমপ্লিটও করে ফেলে, যেটা দেখে ওর প্রফেসররা খুবই খুশি হয়। কিন্তু সেই একই সাথে ওনারা প্রচণ্ড অবাক হয়ে গেছিলেন। ওনারা বুঝতে পারছিলেন না এত অল্প সময়ের মধ্যে স্টিফেন এত বড় একটা গবেষণা শেষ করলো কিভাবে।
স্টিফেনের এই গবেষণার নাম ছিল বিগ ক্রাঞ্চ থিওরি। আসলে আজ থেকে বহু লক্ষ কোটি বছর আগে একটা বিস্ফোরণের ফলেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল, যে বিস্ফোরণটাকে বলা হয় বিগ ব্যাং। আর সেই বিস্ফোরণের পর থেকেই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড চারিদিকে ছড়িয়ে গিয়ে আকারে আয়তনে বড় হচ্ছে। কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন আমাদের পৃথিবী আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড আস্তে আস্তে আকারে আয়তনে ছোট হতে শুরু করবে, আর তারপর একটা সময় সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এখন নিজের এই থিসিস পেপার পাবলিশ করার সাথে সাথেই স্টিফেন ওর ডক্টরেট উপাধিটা পেয়ে যায়, আর এরপর থেকে ওর নাম হয়ে যায় ডক্টর স্টিফেন হকিংস। এখন ও ঠিক করে নেয় ও নিজের এই থিওরিটাকে প্রমাণ করবে। কিন্তু সমস্যা হলো, সময়ের সাথে সাথে ওর শরীর আগের থেকে আরও বেশি খারাপ হয়ে যেতে শুরু করে। একদিন স্টিফেনের এই থিসিস পেপার পাবলিশ করার আনন্দে ওদের বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করা হয়, যেখানে ওর সমস্ত বন্ধুরা এসেছিল। কিন্তু সেখানে সবার সাথে বসে খাওয়া দাওয়া করার সময় স্টিফেন লক্ষ্য করে এখন ওর শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে ও নিজের থেকে খাওয়া দাওয়াও করতে পারছিল না। নিজের এইরকম করুণ অবস্থা দেখে ও ভিতর থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। কিন্তু সেই মুহূর্তে ও কাউকে কিছু না জানিয়ে চুপচাপ ওই পার্টি থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু সেখানে আরও একটা বড় সমস্যা দেখা দেয়। আগে ও কোনো রকমে হাত দিয়ে পা দিয়ে গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে ওপরে নিচে ওঠানামা করত, কিন্তু এখন ওর শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে ও আর সেই কাজটাও করতে পারছিল না। এমনকি এখন ও নিজের হাঁটাচলা করার ক্ষমতাটাও পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছিল। যে কারণে এই ঘটনার কিছুদিন পর জেন ওর জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে। যদিও প্রথমের দিকে এটা দেখে স্টিফেন খুবই হতাশ হয়ে গেছিল। ও খুব ভালোভাবেই বুঝতে পারে এখন ওকে নিজের বাকি জীবনটা এই হুইল চেয়ারে বসেই কাটাতে হবে। আর এরপর আগামী কিছুদিনের মধ্যেই ও আস্তে আস্তে নিজের কথা বলার ক্ষমতাটাও হারিয়ে ফেলতে শুরু করে। এখন ও বহু কষ্ট করে খুবই অস্পষ্টভাবে কথা বলতো। সেই একই সাথে এখন ও নিজের গলাটাকেও আর সোজা করে রাখতে পারছিল না, সেটা একটা দিকে কাত হয়ে হেলে পড়তে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর ওদের ঘরে আরও একটা বাচ্চা মেয়ের জন্ম হয়। এরপর আস্তে আস্তে যত সময় যায় স্টিফেন নিজের প্রত্যেকটা কাজের জন্য অন্য মানুষের ওপরে তত বেশি নির্ভরশীল হয়ে পড়তে শুরু করে। একদিন নিজে নিজে সোয়েটার পরার সময় সেটার মাঝখানেই ওর মাথা আটকিয়ে যায়। ও আর কোনোভাবেই নিজের মাথাটা ওই সোয়েটার থেকে বের করতে পারছিল না। এইরকম আটকা থাকা অবস্থাতেই ও নিজের ঘরের মধ্যে জ্বলতে থাকা চুল্লির আগুনটা দেখতে পায়, আর সেটা দেখেই ওর মাথায় একটা নতুন আইডিয়া আসে। এখন ও ব্ল্যাক হোলের সম্পর্কে আরও একটা নতুন থিওরি লেখে, যেখানে ও এটা ব্যাখ্যা করেছিল কিভাবে একটা ব্ল্যাক হোলের জন্ম হয়, কিভাবে সেটা কাজ করে, আর একদম শেষে কিভাবে সেই ব্ল্যাক হোলটা নিজের সমস্ত শক্তি হারিয়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওর এই থিওরিটা শুনে পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীরাও খুবই অবাক হয়ে যায়। সবাই ওর এই কাজের অনেক প্রশংসা করে ওকে অনেক সম্মান জানায়। আর এই ঘটনার পর পুরো পৃথিবী জুড়ে ওর সুনাম আরও অনেক বেশি ছড়িয়ে পড়ে। ওর এই থিওরি নিয়ে একটা বইও লেখা হয়, যেটার নাম ছিল হকিং রেডিয়েশন। ওর এই কাজের জন্য ওর বন্ধুরাও ওর উপরে খুবই গর্বিত ছিল। সবাই ওকে নিয়ে অনেক মজা আর আনন্দ করে। স্টিফেনের শরীর খারাপ থাকলেও এই অবস্থাতেও ও নিজের জীবনটাকে খুবই ভালোভাবে উপভোগ করার চেষ্টা করত। ও নিজের কাজগুলোকে খুব ভালোভাবেই মন দিয়ে করত, আর সেই একই সাথে ও নিজের ফাঁকা সময়ে নিজের বাচ্চাদের সাথেও খুব ভালোভাবে সময় কাটাতো। কিন্তু এসব কিছুর মধ্যে জেন খুবই সমস্যায় পড়ে গেছিল। নিজের বাচ্চাদেরকে আর স্টিফেনের দেখাশোনা করার পর নিজের সংসার সামলিয়ে ও আর নিজের পড়াশোনা করার জন্য একটুও সময় পেত না, যে কারণে এখন ও আস্তে আস্তে নিজের জীবনের ওপরে খুবই হতাশ হয়ে পড়তে শুরু করে। ও মাঝে মাঝেই একা একা মন খারাপ করে কান্নাকাটি করত। একদিন ওর এই অবস্থার কথা জানতে পেরে ওর মা ওকে বলে, আমি বুঝতে পারছি তোমার জীবনটা মোটেও সহজ না, তোমার উপরে অনেক কাজের দায়িত্ব রয়েছে। আর এই অবস্থায় শান্তি পেতে গেলে তুমি অন্তত সপ্তাহে একবার করে হলেও চার্চে যেতে শুরু করো। আশা করছি সেখানে গিয়ে সৃষ্টিকর্তার প্রার্থনা করলে তুমি অনেকটা শান্তি পাবে। এই কথা শুনে জেন এরপর থেকে নিয়মিতভাবে চার্চে যাওয়া শুরু করে দেয়। সেখানেই ওর সাথে জোনাথন নামের এই লোকটার পরিচয় হয়। আসলে এই চার্চে প্রতি সপ্তাহে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হতো, আর জোনাথন সেই সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিল। জোনাথনের সাথে কথা বলার পর জানা যায় ও স্ত্রী বেশ অনেক বছর আগেই মারা গেছে, আর তারপর থেকেই ও পুরোপুরি একা হয়ে গেছে। এখন ও এই চার্চেই থাকে, আর এখানে ধর্মীয় সঙ্গীত পরিবেশনার কাজ করে। আর সেই একই সাথে ও একজন ভালো মিউজিক টিচার। নিজের অবসর সময়ে ও মানুষজনকে পিয়ানো বাজানো শেখায়। এই কথা শুনে এখন জেনও নিজের বাচ্চাদেরকে পিয়ানো শেখাতে চাইছিল, আর সেজন্য ও জোনাথনকে ওদের বাড়িতে আসতে বলে। আর এই ঘটনার কিছুদিন পর জোনাথন কথা মতন ওদের বাড়িতে গিয়ে ওর বাচ্চাদেরকে পিয়ানো বাজানো শেখাতে শুরু করে। দূর থেকে এটা দেখে স্টিফেনেরও বেশ ভালো লাগে। এরপর রাতে খাওয়া দাওয়া করার সময় স্টিফেন, জোনাথন আর জেন একসাথে বেশ অনেক গল্প করে। এখানে জোনাথনের সাথে কথা বলে স্টিফেনের বেশ ভালোই লাগে।
ও খুব ভালোভাবেই বুঝতে পারে জোনাথন খুবই ভালো মনের একজন মানুষ। রাতে খাওয়া দাওয়ার পর ওখান থেকে চলে যাওয়ার সময় জোনাথন এদেরকে বলে, আপনাদের যদি কখনো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে নির্দ্বিধায় জানিয়ে দেবেন। আমি যদি কোনো রকমভাবে আপনাদেরকে একটুও সাহায্য করতে পারি তাহলে আমার খুবই ভালো লাগবে। সেই রাতে জোনাথন চলে যাওয়ার পর স্টিফেন জেনকে বলে, আমি বুঝতে পারছি একা একা সবকিছু সামলাতে আর সংসারের সমস্ত কাজ করতে তোমার খুবই অসুবিধা হচ্ছে, আর তার উপরে এখন আমিও একটা বোঝার মতন তোমার ওপরে পড়ে আছি। এই অবস্থায় তোমার যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আর কেউ যদি তোমাকে সাহায্য করার জন্য রাজি হয় তাহলে তুমি তার কাছ থেকে সাহায্য নিতে পারো, আমার তাতে কোনো রকমই আপত্তি থাকবে না। এই কথাটা বলার পর স্টিফেন আর জেন দুজনেই প্রচণ্ড ইমোশনাল হয়ে গিয়ে কাঁদতে শুরু করে, কারণ এই অবস্থায় স্টিফেনের পক্ষে জেনকে কোনোভাবেই কোনো কাজে সাহায্য করা সম্ভব ছিল না। এই ঘটনার পর থেকে জোনাথন মাঝে মাঝেই এদেরকে বিভিন্ন রকম কাজে সাহায্য করার জন্য চলে আসতো। ও স্টিফেনের খেয়াল রাখত, বাচ্চাদের সঙ্গে খেলা করত, এমনকি মাঝে মাঝে জেনকেও ওর কাজে সাহায্য করত। এইভাবে আস্তে আস্তে ও যেন এদের পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে জোনাথন আর জেনের মধ্যেও একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আস্তে আস্তে ওরা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর জেন আরও একবার একটা বাচ্চার জন্ম দেয়, আর সেই উপলক্ষেই ওরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে ওদের বেশিরভাগ আত্মীয় স্বজনরা এটাই মনে করছিল এই বাচ্চাটা হয়তো জোনাথনের, কারণ স্টিফেন যেহেতু শারীরিকভাবে খুবই অসুস্থ হয়েছিল তাই সবাই মনে করছিল ওর পক্ষে বাবা হওয়া হয়তো কোনোভাবেই সম্ভব না। আর একটা সময় এই সন্দেহ থেকেই স্টিফেনের মা সরাসরি জেনকে এই ব্যাপারে প্রশ্ন করে, যেটা শুনে জেন একটু রেগে গিয়ে বলে, আপনারা এইরকম একটা নোংরা কথা ভাবলেন কিভাবে? এই বাচ্চাটা পুরোপুরিভাবে স্টিফেনের, আর আমার সাথে জোনাথনের কোনো বাজে সম্পর্ক নেই। ওরা দুজন যখন নিজেদের মধ্যে এই কথাগুলো বলছিল তখন পাশের থেকে জোনাথন ওদের এই কথাগুলো শুনতে পায়, আর এটা শুনে ও প্রচণ্ড দুঃখে কষ্টে আর অপমানিত বোধ করে ওখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখতে পেয়ে জেন ওকে আটকানোর চেষ্টা করে। জোনাথন বলে, আমি তো তোমাদেরকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু কখনোই ভাবিনি তার জন্য আমাকে এইভাবে অপমানিত হতে হবে। জেন বলে, তুমি অন্য কারুর কথায় কান দিও না, এই মুহূর্তে বাচ্চাদের, স্টিফেনের, আমাদের প্রত্যেকেরই তোমার সাহায্যের খুবই প্রয়োজন, তাই তুমি এখান থেকে এইভাবে চলে যেও না। জোনাথন বলে, আমার মনে হয় এখন আমার এই জায়গা থেকে চলে যাওয়াটাই ভালো হবে, কারণ আস্তে আস্তে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর এই কথা বলেই জোনাথন ওখান থেকে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর স্টিফেন জানায় ওকে ফ্রান্সের একটা বিখ্যাত অপেরা হাউসে ইনভাইট করা হয়েছে। এখন ও জেনকে বলে, এইবার আর তোমাকে আমার সাথে কষ্ট করে ফ্রান্সে যেতে হবে না, এবার আমার স্টুডেন্টরাই আমাকে ওখানে নিয়ে যাবে। আমি যে কদিন বাড়ি থাকবো না তুমি সেই কদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে এসো। যেটা শুনে জেন বলে, আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব না। স্টিফেন বলে, তুমি তাহলে জোনাথনকেও নিজের সাথে করে নিয়ে যেও। জেন বলে, আগের দিন যে ঘটনা ঘটেছে তারপর থেকে জোনাথন হয়তো আর আসতে চাইবে না। এই কথা শুনে সেদিন সন্ধেবেলায় স্টিফেন একা একাই জোনাথনের সঙ্গে দেখা করার জন্য ওর চার্চে চলে যায়। আসলে এখন স্টিফেন একটা ব্যাটারি চালিত রিমোট কন্ট্রোল হুইল চেয়ার ব্যবহার করছিল, যেটার সাহায্যে ও নিজের ইচ্ছা মতন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। এখন স্টিফেন জোনাথনকে বলে, জেনের তোমার সাহায্যের প্রয়োজন, আর এখন আমিও চাই তুমি জেন আর আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা জায়গা থেকে ঘুরে এসো। আসলে স্টিফেন খুব ভালোভাবেই জানত ওর এই শারীরিক অবস্থার কারণে ও জেনকে কখনোই কোনোভাবে কোনো কাজে সাহায্য করতে পারবে না, এমনকি ও নিজের বাচ্চাদের সাথেও ঠিকভাবে খেলাধুলা করে সময় কাটাতে পারে না। কিন্তু ও সবসময় চাইতো জেন আর ওর বাচ্চারা যেন খুবই ভালো থাকে, আর সেজন্যই এখন ও জোনাথনকে আবার জেনের জীবনে ফিরে আসতে বলে। এই ঘটনার কিছুদিন পরেই জোনাথন, জেন আর ওর বাচ্চারা মিলে শহরের বাইরে একটা জায়গায় ক্যাম্পিং করার জন্য চলে যায়। সেখানে ওরা প্রত্যেকেই খুবই মজা আর আনন্দ করছিল। অন্যদিকে স্টিফেনও তার স্টুডেন্টদের সঙ্গে ফ্রান্সের সেই ওপেরা অনুষ্ঠানটা দেখার জন্য চলে যায়, কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই ওর প্রচণ্ড শরীর খারাপ করে, যে কারণে ওকে তাড়াতাড়ি করে ওই ওপেরা হল থেকে বের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জেন যখন এই খবরটা জানতে পারে তখন ও তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়। সেখানে ডাক্তারেরা জানায় স্টিফেনের নিউমোনিয়া হয়েছে, আর যেহেতু বাকি মানুষদের তুলনায় ওর শরীরটা খুবই দুর্বল ছিল তাই এই রোগের কারণেই ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। এখন ওকে ভেন্টিলেশনে মেশিনের সাহায্যে লাইফ সাপোর্ট দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে, আর এখন যদি ওই মেশিনগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে স্টিফেন সঙ্গে সঙ্গেই মারা যাবে। এখন ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো ওর গলায় অপারেশন করে সেখানে একটা ফুটো করতে হবে, আর ভবিষ্যতে ও সেখান থেকেই খাওয়া দাওয়া করবে। কিন্তু সমস্যা হলো এই অপারেশনের পর স্টিফেন নিজের কথা বলার ক্ষমতা পুরোপুরিভাবে হারিয়ে ফেলবে,
যেটা শুনে জেন সঙ্গে সঙ্গেই ডাক্তারদেরকে এই অপারেশন করার অনুমতি দিয়ে দেয়, কারণ ও যেভাবেই হোক স্টিফেনের জীবন বাঁচিয়ে ওকে ফিরিয়ে আনতে চাইছিল। এরপর স্টিফেনের ওই অপারেশনটা খুবই ভালোভাবে কমপ্লিট হয়, আর এখন ও আবার সুস্থ হয়ে বেঁচে ফিরে আসে। কিন্তু এখন যেহেতু ওই অপারেশনের কারণে ও নিজের কথা বলার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছিল, তাই এখন বেশিরভাগ সময় ও খুবই মন খারাপ করে উদাস হয়ে বসে থাকত। এই অবস্থায় স্টিফেন আর কোনোভাবেই কাউকে নিজের মনের কথাগুলো বোঝাতে পারছিল না। তাই জেন এখন স্টিফেনের জন্য একটা স্পেলিং বোর্ড নিয়ে আসে। এই বোর্ডের মধ্যে এ থেকে জেড অবধি সমস্ত অ্যালফাবেটগুলো লেখা ছিল। এখন স্টিফেন নিজের চোখ দিয়ে ইশারা করে এই বোর্ডের সাহায্যে মানুষের সাথে কথা বলতে পারবে। কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে একটা একটা করে শব্দ তৈরি করে কথা বলতে অনেকটা সময় লেগে যায়, আর এখন এইভাবে স্টিফেনের খেয়াল রাখতে গেলে আগের থেকে আরো অনেকটা বেশি সময় লাগবে। তাই এখন ও দেখাশোনা করার জন্য অ্যালেন নামের একটা নার্সকে নিয়ে আসা হয়, যে সবসময় ওর সাথে থেকেই ওর দেখাশোনা করবে। প্রথমের দিকে স্টিফেন ওই স্পেলিং বোর্ডের সাহায্যেই খুবই কষ্ট করে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই ওর জন্য একটা বিশেষ ধরনের ডিভাইস নিয়ে আসা হয়। এটা একটা বিশেষ ধরনের কম্পিউটার ছিল, যেটাকে স্টিফেনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছিল। এই কম্পিউটারের কিবোর্ডে মাত্র একটাই সুইচ ছিল, কিন্তু সেই একটা সুইচের সাহায্যেই স্টিফেন তার মনের কথাগুলোকে খুব সহজেই লিখতে পারবে। এমনকি ওর লেখা এই কথাগুলোকে একটা রোবটিক ভয়েসের সাহায্যে সবাই শুনতেও পারবে। এইভাবে এখন এই মেশিনের সাহায্যে স্টিফেনের কথা বলার সমস্যার অনেকটা সমাধান হয়ে গেছিল। এখন এই ডিভাইসটা পাওয়ার পর স্টিফেন খুবই খুশি হয়, আর সেই একই সাথে এখন আস্তে আস্তে ওর নার্সের সাথেও ওর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ও যেন আবারও নিজের জীবনে নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পেতে শুরু করে। পরবর্তীকালে এই মেশিনের সাহায্যেই স্টিফেন নিজের জীবনের সবচেয়ে বিখ্যাত বেশ কিছু বই লেখে, যার মধ্যে থেকে একটা বইয়ের নাম ছিল দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। পরবর্তীকালে ওর এই বইটাই হয়ে ওঠে একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। সেই বছর পুরো পৃথিবী জুড়ে ওর এই বইটাই সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, যে কারণে ওকে আমেরিকার একটা বড় অনুষ্ঠানে সম্মান জানানোর জন্য ইনভাইট করা হয়। এর আগে যখনই স্টিফেনকে এইরকম কোনো অনুষ্ঠানে ডাকা হতো, তখন স্টিফেন প্রত্যেকবার জেনকে নিজের সাথে করে নিয়ে যেত। কিন্তু আজকে হঠাৎ করে স্টিফেন জানায় এইবারের অনুষ্ঠানে ও নিজের সাথে করে নিজের নার্স এলেনকে নিয়ে যেতে চায়, যেটা শুনে জেন খুবই অবাক হয়ে যায়। স্টিফেন জানায় আস্তে আস্তে ও নিজের নার্সের প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছে, আর এই কথাটা বলেই ও প্রচণ্ড দুঃখে কষ্টে কাঁদতে শুরু করে দেয়। যেটা শুনে জেন বলে, ডাক্তারেরা বলেছিল তোমার এই রোগের কারণে তুমি খুব বেশি হলে আর 2 বছর বাঁচবে, কিন্তু তারপরেও আমি তোমাকে ভালোবেসেছি, তোমার সাথেই থাকতে চেয়েছি। তারপর আমরা দুজন একসাথে অনেকগুলো বছর কাটিয়েছি। আমি আমার সবকিছু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি শেষ অবধি আমাদেরকে এইভাবে আলাদা হতে হবে। এই কথাটা বলার পরেই জেন আর স্টিফেন একে অপরের দিকে তাকিয়ে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এখন ওরা দুজন খুব ভালোভাবেই বুঝতে পারে সারা জীবন একসাথে ভালোভাবে কাটানোর পর এখন ওদের একে অপরের থেকে আলাদা হওয়ার সময় চলে এসেছে। এই ঘটনার পর জেন আর স্টিফেন একে অপরকে ডিভোর্স দিয়ে পুরোপুরি আলাদা হয়ে যায়। এরপর জেন সরাসরি জনাথনের সঙ্গে দেখা করে, কারণ অনেক আগে থেকেই ওরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে স্টিফেনও তার নার্স অ্যালেনের সঙ্গে আমেরিকায় পৌঁছে যায়, যেখানে দেশের অনেক বড় বড় স্বনামধন্য ব্যক্তির সামনে স্টিফেনকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এরপর দর্শকদের মধ্যে থেকে অনেকেই স্টিফেনকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করে, আর স্টিফেনও খুবই মজার সাথে হাসি মুখে ওদের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। আর সবশেষে ও নিজের জীবনের উপরে ভিত্তি করে সবাইকে একটা অনুপ্রেরণামূলক স্পিচ দেয়, যেটা শুনে সবাই অত্যন্ত খুশি হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। এরপর স্টিফেন যখন ওখান থেকে ইংল্যান্ডে ফিরে আসে, তখন ইংল্যান্ডের সেই সময়ের রানী সেকেন্ড এলিজাবেথ স্টিফেনকে সম্মান জানানোর জন্য ওকে সপরিবারে নিজের রাজমহলে ইনভাইট করেন। বিজ্ঞানের এত আধুনিক আধুনিক আবিষ্কারের জন্য স্টিফেনকে কম্প্যানিয়ন অফ অনার পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কারটা গ্রহণ করার সময় স্টিফেন নিজের সাথে করে জেন আর নিজের বাচ্চাদেরকে নিয়ে গেছিল। এখানে আসার পর জেন ওকে ধন্যবাদ জানিয়ে বলে, এইরকম একটা বড় অনুষ্ঠানে আমাকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনটাকে আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। স্টিফেন বলে, আজকে আমি যা কিছু করতে পেরেছি সে সবকিছুই তোমার জন্য, আর আজকে আমরা দুজন মিলে একসাথে এই জায়গায় পৌঁছিয়েছি। আমার এই জায়গায় পৌঁছানোর জন্য তোমার অবদানকে আমি কখনোই অস্বীকার করতে পারবো না। এরপর স্টিফেন ওর বাচ্চাদের দিকে তাকিয়ে বলে, আমরা দুজন একসাথে অনেক ভালো কাজ করেছি, আমাদের এই সুন্দর পরিবারটাকেও তো আমরাই তৈরি করেছি। আর এটা বলেই ওরা দুজন হাসি মুখে ওদের বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে। আজ জেন আর স্টিফেনের ডিভোর্স হয়ে গেছিল ঠিকই,
কিন্তু নিজেদের জীবনের শেষ দিন অবধিও ওরা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু হয়েছিল। আর পরবর্তীকালে জেন জনাথনকে বিয়ে করে নেয় আর ওর সাথে নিজের বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটায়। এদিকে স্টিফেনও নিজের নার্স এলেনকে বিয়ে করে নেয়। আর পরবর্তীকালে 2018 সালের 14ই মার্চ 76 বছর বয়সে উনি মারা যান। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।